খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করে দেখুন যে পশ্চিমবঙ্গের যে প্রধান বিরোধী দল বিজেপি নির্বাচনী আসনের ভিত্তিতে সেই বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে দেখা গেছে যে মোটামুটি গোটা 2023টা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব এই সমস্ত কিছু নিয়ে কাটিয়েছে। ঘরের ভেতরের আগুন নেভাতে তাদের কিন্তু দিন চলে গেছে, কিন্তু 2024-এর শুরুটা তারা করছে সাংগঠনিকভাবে আরেকটু শক্তিশালী জায়গায় পৌঁছানোর একটা প্রয়াস নিয়ে, ঐক্যবদ্ধ হওয়ার একটা জায়গা থেকে কিন্তু তারা শুরুটা করছে 2024 এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতি যে তারা শুরু করে ফেলেছে সেটা খুব পরিষ্কার। আবার ঠিক উল্টো দিকে দেখুন তৃণমূল কংগ্রেস, যারা পশ্চিমবঙ্গের শাসক দল, তারা সারা বছর যেভাবেই কাটাক না কেন 2023টা 2024-এর শুরুটা তারা করছে কিন্তু মারাত্মক অন্তর্দ্বন্দ্ব দিয়ে, যেখানে দেখা যাচ্ছে এমন পরিস্থিতি যে একজন নেতা আরেকজন নেতাকে আক্রমণ করছেন। তো যাই হোক, বিজেপির তরফ থেকে কি কি বদল লক্ষ্য করা যাচ্ছে কিংবা তারা এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে কি কি পদক্ষেপ অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে সেগুলোই 4টে পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে রাখবো, এবং তারই সঙ্গে রাজ্য বিজেপির ক্ষেত্রে এখনো কি কি অশনি সংকেত দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো অবশ্যই আপনাদের জানাবো। প্রথম পয়েন্ট হলো পশ্চিমবঙ্গ বিজেপির সমস্ত ছুটি ক্যান্সেল। আপনারা জানেন যে 2023-এর একেবারে শেষের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির নেতা অমিত শাহ, তিনি বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি সেই জেপি নাড্ডার সঙ্গে এসেছিলেন পশ্চিমবঙ্গে। তিনি প্রচুর বৈঠকও করে গেছেন এবং সেখান থেকে বেশ কিছু ফরমান জারি করা হয়েছে, যার মধ্যে একটা হলো সমস্ত ছুটি ক্যান্সেল। পশ্চিমবঙ্গের বিজেপির যিনি পর্যবেক্ষক তিনি ঘোষণা করে দিয়েছেন বিজেপির কর্মীদের উদ্দেশ্যে যে সমস্ত ছুটি ক্যান্সেল, একদম জানুয়ারির 1 তারিখ পর্যন্ত তোমাদের যে কজনের যে কটা ছুটি নিতে হয় নিয়ে নাও, তারপর 2 তারিখ থেকে শুরু করে কিন্তু আর কোনো ছুটি নেই যতদিন না পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়ে যাচ্ছে। অর্থাৎ সেইভাবে দেখতে গেলে আজ আমরা 2রা জানুয়ারিতে দাঁড়িয়ে রয়েছি এবং 2রা জানুয়ারি বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের জন্য এই বছরের প্রথম ওয়ার্কিং ডে, আর তারা কিন্তু এরপর একদম লোকসভা নির্বাচন হয়ে গিয়ে ভোট গণনা পর্যন্ত আর কোনো ছুটি নিতে পারবেন না। খুব ইন্টারেস্টিং ভাবে খেয়াল করুন, ভোট কবে হবে তার ঘোষণা কিন্তু এখনো হয়নি, কেউ জানে না, কিন্তু ছুটি সব ক্যান্সেল করে কাজ যে করতে হবে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি যে শুরু হয়ে গেছে এবং সেখানে কোনো রকম খামতি যে আর বরদাস্ত করা হবে না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, একটি পরিকল্পনার কথা পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে জানানো হয়েছে, যেটা এর আগে কিন্তু বিজেপি অন্যান্য রাজ্য যেখানে ভালো ফলাফল করেছে সেখানে দেখতে পাওয়া গেছে। সেটা হলো পৃষ্ঠা প্রমুখ। বিষয়টা কি না, ভোটার লিস্টের একটি পৃষ্ঠায় যতজন ভোটারের নাম রয়েছে তাদের দায়িত্বে থাকবেন বিজেপির একজন কর্মী বা সদস্য। তার কাজটা কি হবে? তার কাজ হবে ওই নির্দিষ্ট পাতায় যতজন ভোটারের নাম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে কথা বলা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলোর কথা জানা, কোনো কেন্দ্রীয় প্রকল্পের কথা সামনে এলেই সঙ্গে সঙ্গে সেই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের জানানো, তাদের যদি কোনো রকম কোনো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হয় তাহলে সেই সম্পর্কে তারা এই কর্মী বা সদস্যকে জানাতে পারবেন, তিনি সাহায্য করবেন। এইভাবে কিন্তু জনসংযোগ রক্ষা করবেন ওই একজন পৃষ্ঠা প্রমুখ, একজন পৃষ্ঠায় যতজনের নাম আছে ভোটার লিস্টে তাদের সঙ্গে। জানা যায় যে অমিত শাহ প্রথমে পৃষ্ঠা প্রমুখের বিষয়টা চালু করেছিলেন বিজেপির মধ্যে 2014 নির্বাচনের আগে। তৃতীয় পয়েন্ট, সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম। আপনারা সকলেই জানেন যে রাজনীতির ক্ষেত্রে নির্বাচনী কূটনীতি হোক বা নির্বাচনী কৌশল স্ট্র্যাটেজি যাই বলুন না কেন, সেখানে সোশ্যাল মিডিয়া এখন একটা বিরাট বড় ভূমিকা পালন করে। প্রত্যেকটি রাজনৈতিক দল এখন এই বিষয়টা সম্পর্কে অবগত। বলা যেতে পারে বিজেপি কিন্তু 2014 সাল থেকেই এই বিষয়টা বুঝে গেছিল এবং এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করা যায় নির্বাচনের জন্য তারা কিন্তু সেটা করে এসেছে 2014 থেকেই। এবং অবশ্যই এবারেও লোকসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং এর উপর বিজেপি প্রচুর জোর দিচ্ছে। তবে এখানে বলে রাখা উচিত যে শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস বলুন বা পশ্চিমবঙ্গে বাম বলুন, তারা সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার আলাদা করে একটা সেল তৈরি করা হয়েছে। আপনারা জানেন বাম দল যেগুলি রয়েছে, সিপিআইএম বিশেষ করে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। এবং বিজেপির তরফ থেকে এক্ষেত্রে যে পদক্ষেপগুলোর কথা সামনে এসেছে আপনারা জানেন, অমিত শাহ জেপি নাড্ডাকে নিয়ে যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন মিটিং করার জন্য, সেখানে কিন্তু একটা মিটিং এটাও ছিল যেখানে তারা এই সমাজ মাধ্যমের বেশ কিছু ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা করেছিলেন, যারা সরাসরি বিজেপির হয়ে প্রচার না করলেও বিজেপিকে সমর্থন করে কথাবার্তা বলেন। অর্থাৎ তাদের মাধ্যমেও কি করে এই নির্বাচনী প্রচার করা যেতে পারে, বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, সেই টার্গেট কিন্তু বিজেপি নিয়েছে। এবার আপনি ভাবতেই পারেন সোশ্যাল মিডিয়া ঠিক আছে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কিছু নয়, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং বিজেপি এই সোশ্যাল মিডিয়ার ভূমিকাকে
কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হিসেবে দেখছে লোকসভা নির্বাচনের আগে সেটা আপনি বুঝতে পারবেন যখন বলবো যে মহারাষ্ট্রে শুধুমাত্র বিজেপি ঠিক করেছে তাদের পরিকল্পনা 30 লক্ষ সোশ্যাল মিডিয়া ওয়ার্কার তারা নিযুক্ত করবে শুধুমাত্র 2024-এর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। তারই সঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই 2024-এর নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে, যার মাধ্যমে বিভিন্ন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি ছাড়া অন্যান্য যে ভাষা রয়েছে, বাংলার মতো আরও অন্যান্য যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস রয়েছে সেইগুলোকে তারা টার্গেট করার চেষ্টা করছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব বড় একটা অস্ত্র হিসেবে সামনে আসতে চলেছে এই নির্বাচনে। প্রত্যেক নির্বাচনে যারা ভোট দেন ভোটারদের মধ্যে কিছু মানুষ থাকেন যারা ফেন্স সিটার্স, তাদেরকে বলা হয় ফেন্স সিটার্স। তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন যে কোন দিকে তাদের ভোটটা দেবেন সেটা ঠিক করার জন্য। নির্দিষ্ট কোনো দল বা কোনো আদর্শে হয়তো তারা বিশ্বাসী নন, একদম ভোট দেবার আগের মুহূর্তে গিয়ে তারা ঠিক করেন যে কাকে তারা ভোটটা দেবেন। তো এই রকম যে মানুষরা রয়েছেন তাদের সামনে সারাক্ষণ একেবারে বড় বড় কথা বলে বসিয়ে একদম তুমি এই দলকে ভোট দাও না বুঝিয়ে যদি বিভিন্ন রকম ভাবে হালকা হালকা ভাবে তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়া যায়, তাহলে একদম শেষে গিয়ে তারা যে সিদ্ধান্তটা নেবেন সেটা কিন্তু প্রভাবিত হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নির্বাচনী প্রচার সংক্রান্ত বক্তব্য কিন্তু যত নির্বাচন এগিয়ে আসবে তত আপনারা আরো বেশি করে শুনতে পাবেন। তবে এখানে শুধু আপনাদের ছোট্ট করে মনে করিয়ে দিই, 2021-এর নির্বাচনের আগে কিন্তু প্রচুর মানুষজন যারা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে অমুক জিতে যাবে, তমুক জিতে গেছে, একেবারে তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, হাওয়া ঘুরে গেছে, হাওয়া কিন্তু অমুককে একেবারে শুইয়ে ফেলেছে, এমনভাবে তারা প্রেডিকশন করেছিলেন এবং বেশ কিছু ওই এক্সিট পোলও তারা করেছিলেন। তার মাধ্যমে এমন সব তথ্য তারা সামনে তুলে ধরেছিলেন যে ওই গাছের তলায় টিয়া পাখি নিয়ে বসে যারা ভবিষ্যতের কথা বলেন তারাও এইভাবে ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারবেন না। কাজেই এই ধরনের যত বার্তা আপনারা আরো বেশি করে শুনতে পাবেন সেগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। যে যা বলছে সেটা একটু বাজিয়ে দেখে নেবেন, চারিদিক থেকে যাচাই করে নেবেন এবং অবশ্যই করে ফ্যাক্ট চেক করে নেবেন। সবারটা দেখে সবটা শুনে তারপর নিজের সিদ্ধান্তটা নিজে নেবেন। চতুর্থ পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস আইপ্যাকের মতো একটি সংস্থাকে যেরকম হায়ার করেছিল নির্বাচনে তাদের সাহায্য করার জন্য, সেই রকমই বঙ্গ বিজেপির জন্য একটি সংস্থাকে হায়ার করা হয়েছে যার নাম হলো জার্ভিস কনসাল্টিং। বেসিক্যালি তারা সমস্ত রকম সার্ভে করবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, মাটির খবরটা কি সত্যিটা কি তারা খুঁজে বের করবে, সেই সব তথ্য তারা বিজেপির হাতে পৌঁছে দেবে এবং তার উপর ভিত্তি করে বিজেপিকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেসিক্যালি রাজ্য বিজেপির যে নেতৃত্ব রয়েছেন তারা আদৌ সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন সেটা দেখার জন্য একটা থার্ড পার্টিকে নিয়ে আসা হয়েছে। তারা সমস্ত তথ্য দেবেন বিজেপির যে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে এই রাজ্যের জন্য তাদেরকে, সেই অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করছেন কি করছেন না সেই সমস্ত তথ্য আবার জার্ভিস কনসাল্টিং কেন্দ্রীয় বিজেপির কাছে পৌঁছে দেবেন। এর দরকারটা কেন পড়লো? এর কারণ হচ্ছে রাজ্য বিজেপির যে নেতৃত্ব তার মধ্যে ওই বানিয়ে বানিয়ে কথা বলার মতো লোকজন যে প্রচুর রয়েছেন সেটা কেন্দ্রীয় বিজেপি বুঝতেই পেরেছেন। এর আগে যেরকম বলা হয়েছিল আপনারা কোনো চিন্তা করবেন না, 200-র বেশি আসন তো আমরা পেয়েই যাব, 200-র বেশি আসন পশ্চিমবঙ্গ থেকে একেবারে রাংতায় মুড়ে আপনাদের জন্য উপহার হিসেবে আমরা পাঠাবো। তারপরে ফলাফল কি হয়েছে সে তো জানাই গেছে। তো বেসিক্যালি এই জিনিসটা দেখতে দেখতে হয়তো কেন্দ্রীয় বিজেপিও ফেড আপ, তারাও চাইছে সত্যিটা কি একদম পরিষ্কার করে তারা যাতে জানতে পারে এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ গ্রহণ করা যায়। তো এইরকমই একটি সংস্থাকে হায়ার করা হয়েছে যার নাম হলো জার্ভিস কনসাল্টিং। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, দেখুন এই জার্ভিসই হোক বা আইপ্যাকই হোক, কেউ তো বিনামূল্যে কাজ করছে না, বিনামূল্যে কোনো রাজনৈতিক দলকে সাহায্য করছে না, বেশ মোটা টাকাই নিচ্ছে তারা, রাজনৈতিক দলগুলো বেশ মোটা টাকাই খরচ করছে। তার মানে এই রাজনৈতিক দলগুলো আপনার একটা ভোট পাওয়ার জন্য এত কসরত করছে, এত টাকা খরচ করছে, আর সেখানে আপনি আপনার সেই ভোটটা হেলায় হারাবেন? একেবারে না, এটা কোনো কথা? এই গেল বিজেপির যে সমস্ত পদক্ষেপ পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার কথা, প্রস্তুতি নেওয়া তারা শুরু করে দিয়েছেন, সেই সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে রাখলাম। কিন্তু এইবারে আসি সেই অশনি সংকেতের কথায়। সব তো হলো, সব রকম সাহায্য দিয়ে সব রকম ভাবে কিন্তু সবাই রেডি হয়ে যাচ্ছে বা রেডি করে দিচ্ছে, কিন্তু এত কিছুর পরেও পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সংগঠন কি শক্তিশালী হলো? দেখুন, বিজেপির সংগঠন সম্পর্কে কিছু বললে বা সমালোচনা করলেই কিছু মানুষ রয়েছেন, বিজেপির সমর্থকরা রয়েছেন যারা বলেন আপনি কিচ্ছু জানেন না, বিজেপি জিতবে ইত্যাদি ইত্যাদি, এবং আমাকে অন্যান্য দলের সঙ্গে যুক্ত করে নানান রকম কথাও বলা হয়। ব্যাপারটা হলো যে বিজেপির সমালোচনা করলেই আপনি বলবেন আপনি কিচ্ছু জানেন না বলে গালাগালি দেবেন। আবারও বলি, এটা কোনো কথা? যাই হোক, মোদ্দা কথা, আমার কথা যদি শুনে আপনার ভালো নাও লাগে, তাও আপনাদের নেতা, আপনারা যাকে বাঘের বাচ্চা নেতা বলে থাকেন, সে শুভেন্দু অধিকারীর কথা নিশ্চয়ই ভালো লাগবে। শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য আপনাদের সামনে রাখছি। সম্প্রতি একটি প্রতিবেদন বলছে, শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিম
পশ্চিমবঙ্গের মানুষজন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, কিন্তু বিজেপি কি সেই জায়গাটা নিতে পারবে? বিজেপি সেই জায়গাটা নেবার জন্য প্রস্তুত তো? মানুষের যত কাছে যেতে পারবে দল, তত তার ওপরেই কিন্তু সাফল্য নির্ভর করছে। এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, আর বৈঠক করার কোনো সময় নেই, এইবারে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, অর্থাৎ আর এপাং ওপাং নয়, একেবারে ঝপাং। এবং তারই সঙ্গে আরেকটি অশনি সংকেতের কথা হলো বেনজল। অন্য দল থেকে লোকজন চলে আসা এবং তার ফলাফলটা কি হতে পারে যদি সবাইকে নিয়ে নেওয়া হয় 2021-এ, সেটা বিজেপি দেখেছিল পশ্চিমবঙ্গে, এবং সেটা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু এবারেও বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যোগদান মেলা করা হবে, এর আগেও যেরকমটা করা হয়েছিল। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন যে অন্য দল থেকে নিচুতলার যে সমস্ত কর্মী সদস্যরা তারা আসলে তাদেরকে আমরা নেব, বুথ স্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের আমরা নেব, সৎ নেতা এই স্তর থেকেই বেরিয়ে আসবেন। এর থেকে ওপরের দিকে যদি খোঁজা হয় তৃণমূল কংগ্রেসের কাউকে নেবার জন্য, সেখানে তো চোর বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে যাবে। অর্থাৎ বিজেপির তরফ থেকে আবারও সেই অন্য দলের লোককে আনার কথা বলা হচ্ছে। সেখানে বেনজল একটা দুটো ঢুকে পড়বে কি পড়বে না সে তো গ্যারেন্টি দিয়ে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, এবং বিজেপি সেটা ছেঁকে বার করতে পারবে কিনা সেটাও অবশ্যই সময় বলে দেবে। কিন্তু তারই সঙ্গে এখানে বলা উচিত যে বিজেপি যদি পরিকল্পনা করে অন্য দল থেকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা বুথ স্তরে রয়েছেন তাদেরকে নিজের দলে নিয়ে আসবেন, তাদের মধ্যে থেকেই সৎ নেতা বেরিয়ে আসবেন, তাহলে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্বটাও কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের ওপরেই বর্তায়। বিজেপির রাজ্য নেতৃত্বকেই কিন্তু পরবর্তীকালে বেরিয়ে এসে তাদের সুরক্ষা দিতে হবে, তাদের প্রোটেক্ট করতে হবে। আপনি আজ যদি বলেন যে আমাদের রাজ্যে সততা আর শক্তির মধ্যে লড়াই হলে কে জিতবে, তাহলে 90% চান্স এটাই রয়েছে যে শক্তি কিন্তু জিতে চলে যাবে, সততাকে একেবারে মারিয়ে দিয়ে চলে যাবে। কাজেই আপনি সততা নিয়ে আসবেন, সততা খুঁজে পাবেন, খুব ভালো ব্যাপার, কিন্তু সেই সততাকে শক্তি যোগানোর কাজটাও আপনাকে করতে হবে, সেই দায়িত্বটাও কিন্তু নিতে হবে, এটাও মাথায় রাখা দরকার। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, জব নীंद খুলি তभी সবেরা। আপনি চোখ খুলবেন আর তখন থেকেই ভোরের শুরু, আপনাকে ধরে নিয়ে এগিয়ে যেতে হবে। এখন ব্যাপারটা হলো বছরের একদম শুরুতে বিজেপি নতুন উদ্যমে কাজ শুরু করছে, তারা খুব ভালো কথা, একদম খুব সুন্দর করে প্রস্তুতি নেবার জন্য তারা একদম তৈরি হয়ে আছে, সমস্ত রকম ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে এই মোমেন্টামটা রাজ্য বিজেপি বজায় রাখতে পারে কিনা, লোকসভা নির্বাচন পর্যন্ত তারা এই মোমেন্টাম নিয়ে এগিয়ে যেতে পারে কিনা, নাকি কিছুদিন পরেই তাদের মনে হয় উফ বাবা বড্ড কাজ করেছি বলে তারা আবার পাশবালিশ নিয়ে ঘুমিয়ে পড়ে কিনা। দুটোই দেখার বিষয়, কোনটা হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।